শুভ সকাল, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, রাজশাহী কলেজ। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। তো এই সকালে আমরা আজকে অধ্যায় 4-এর রাসায়নিক পরিবর্তন অধ্যায় নিয়ে আলোচনা করব। গতকাল যে ক্লাস হয়েছিল তার ধারাবাহিক, গতকাল আগের যে ক্লাসটা হয়েছিল তার ধারাবাহিকতায় আমি আলোচনা করছি। আজকে আমি ডিসকাস করব রাসায়নিক সাম্যদ্রব্যক, এর বৈশিষ্ট্যগুলো এবং এদের মধ্যে সম্পর্ক, এগুলো নিয়ে কাজ করব এবং পরবর্তীতে সময় পেলে আমি সাম্যদ্রব্যকের রাশিমালা কিভাবে নির্ণয় করে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। সাম্যদ্রব্যক আসলে সাম্যাবস্থার বিক্রিয়ায় কিন্তু তৈরি হয়। তোমরা আগের ক্লাসে দেখেছো, সাম্যাবস্থার বিক্রিয়ায় যখন সাম্যাবস্থায় পৌঁছায় বিক্রিয়াটা, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছে, তখন উৎপাদ বা প্রোডাক্টের সক্রিয় ভর এবং রিঅ্যাকট্যান্টের সক্রিয় ভরের যে অনুপাত, সেটা হচ্ছে সাম্যদ্রব্যক। এবং আগের ক্লাসে স্যার দেখিয়েছেন এই সাম্যদ্রব্যক দুই ধরনের, একটি হচ্ছে কেপি, আরেকটি হচ্ছে কেসি। কেপি এবং কেসি, কেপি এবং কেসি। আমরা এই কেপি কেসি যে সাম্যদ্রব্যক দুটি আছে, কেপি হচ্ছে, কেসিটা আগে দেখায়নি, কেসি এটা মোলার ঘনমাত্রায় সাম্যদ্রব্যক, মোলার ঘনমাত্রায় সাম্যদ্রব্যক। আর কেপি হচ্ছে আংশিক চাপে সাম্যদ্রব্যক, আংশিক চাপে সাম্যদ্রব্যক। অর্থাৎ কোনো একটা রিঅ্যাকশন কিন্তু তোমার আইদার গ্যাসিয়াস স্টেটে থাকতে পারে, মানে গ্যাসীয় অবস্থায় থাকতে পারে বিক্রিয়ক এবং উৎপাদ, আবার সেটা কিন্তু অ্যাকোয়াস অবস্থায় থাকতে পারে, অর্থাৎ লিকুইড স্টেটে থাকতে পারে। তখন কিন্তু সেটাকে আমরা আর চাপ দিয়ে বলবো না, তখন বলবো সেটাকে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের বেসে। সো রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্টের যে ফিজিক্যাল স্টেট থাকে তার উপর ডিপেন্ড করেই আমরা কিন্তু এর সাম্যদ্রব্যককে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আংশিক চাপে, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা। এবং আগের ক্লাসে এগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। আমি দেখাবো এই দুটির মধ্যে বড়কে ছোটকে, অর্থাৎ সাম্যদ্রব্যকগুলোর মধ্যে সম্পর্ক। তোমরা আগের ক্লাসে দেখেছো কেপি সমান কেসি আর টি ডেল্টা এন, এটা তোমরা দেখেছো। কেপি সমান কেসি আর টি ডেল্টা এন, আমরা উভয় সাম্যদ্রব্যকের মধ্যে যে রিলেশন দেখেছিলাম, সেই রিলেশন থেকে এটা এস্টাবলিশড হয়েছে যে দুটো সাম্যদ্রব্যকের মধ্যে রিলেশন হচ্ছে এটা। ডেল্টা এন তোমরা জানো, ডেল্টা এন হচ্ছে, ডেল্টা এন কি, ডেল্টা এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে ডেল্টা এন। উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা, এই দুটো হচ্ছে ডেল্টা এন। আর তোমরা আর সম্পর্কে সেকেন্ড ইয়ারে জানতে পারবে, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, বা মোলার গ্যাস ধ্রুবক। এটা হচ্ছে আর টি কেলভিন তাপমাত্রা, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা টি। তো এই দুটো থেকে আমরা কিন্তু এই দুটো থেকে আমরা যে কোনো একটা সাম্যদ্রব্যক যদি জানা থাকে আমার, সাপোজ আংশিক চাপে সাম্যদ্রব্যক জানা আছে, সেখান থেকে কিন্তু আমি মোলার ঘনমাত্রার সাম্যদ্রব্যকে সুইচ করতে পারবো যদি আমার টেম্পারেচার দেওয়া থাকে। এবং বিক্রিয়া দেখলে তো আমরা সেখান থেকে ডেল্টা এন এর মান আমরা জানতে পারবো, ডেল্টা এন কত। সো সেখান থেকে আমরা কিন্তু উভয় সাম্যদ্রব্যকের মধ্যে রিলেশন করতে পারবো। সাপোজ এটা যদি N2, এটা আমাদের খুব পরিচিত একটা বিক্রিয়া, গ্যাস, গ্যাস এবং অ্যামোনিয়া, হ্যাবার পদ্ধতিতে যে আমরা অ্যামোনিয়া তৈরি করি, এই যে বিক্রিয়াটা, এখানেও এটাও গ্যাসিয়াস স্টেটে থাকে। তো এই বিক্রিয়াটা কিন্তু আমরা যদি কেপি দেওয়া থাকে, বিক্রিয়ার কেপির মান যদি দেওয়া থাকে, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেসির মান আমরা বের করতে পারবো। অর্থাৎ এখানে ডেল্টা এন হচ্ছে, ডেল্টা এন কত, 2 মোল, উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 4 -2। সো এই ডেল্টা এন এর মান যদি আমরা এখানে বসাই এবং টেম্পারেচারের মান যদি দিই, তোমরা জানো আর এর একটা কনস্ট্যান্ট মান আছে, আর এর মান
সেই আর এর মান যদি আমরা বসাই তাহলে কেপি থেকে আমরা কেসি তে যেতে পারবো। আমি যেটা দেখাতে চাচ্ছি তোমাদের সেটি হচ্ছে কেপি কেসির মধ্যে কোনটি বড়। কেপি ও কেসি এর মধ্যে কোনটি বড়, মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। সার্টেন একটা রিয়াকশন, একটা ব্যালেন্সড রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বের করতে পারবো, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, এই বিক্রিয়াটা নিয়ে চিন্তা করি আমরা। এই বিক্রিয়াটা নিয়ে, এই বিক্রিয়ার কেপি এবং কেসির মধ্যে কোনটি বড় সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখো কি লিখে রেখেছি আমরা এই আমাদের যে এস্টাবলিশড যে রিলেশন সেটা থেকে। তো এখানে ডেল্টা এন এর মান -2 যদি হয়, এখানে যদি -2 বসাই আমরা, এখানে -2 হয় এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কেপি কেপি সমান কেসি বাই আরটি স্কয়ার, এটা হচ্ছে। তাহলে দেখো কেপি ইন্টু আরটি স্কয়ার সমান কেসি, অর্থাৎ কেসির সমান হতে হলে কেপির সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার মানে কেসি গ্রেটার দেন কেপি। এখানে কেসি গ্রেটার দেন কেপি। সো যে সমস্ত বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়ক থেকে কম, লাইক দিস, উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়ক থেকে কম, সে সকল বিক্রিয়ায় কিন্তু কেসি গ্রেটার দেন কেপি। মানে বিক্রিয়ার এই কন্ডিশন থেকে চিন্তা করলাম আমরা, কেসি গ্রেটার দেন কেপি। আর যদি এর উল্টা হয়, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা যদি বিক্রিয়ক থেকে বেশি হয়, এই ধরনের এই বিক্রিয়াটি আমরা উল্টায় দিই। এই বিক্রিয়াটা আমরা রিভার্স করে লিখি। এই বিক্রিয়াটা, অর্থাৎ অ্যামোনিয়া যদি বিয়োজিত হয়ে তার রিঅ্যাকট্যান্ট N2 এবং 3H2 তে চলে যায়, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির মধ্যে কোনটি বড়? তো দেখো এখানে ডেল্টা এন কত, এখানে ডেল্টা এন দেখা যাচ্ছে 4, 3 আর 4, 4 - 2 2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এই মাইনাসটা থাকছে না, এখানে এই মাইনাসটা থাকছে না। তার মানে এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখো এই ক্ষেত্রে আমরা দেখব, এখানে তুমি বুঝতে পারবা যে কেপি গ্রেটার দেন কেসি, অর্থাৎ কেপির সমান হতে হলে কেসির সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হচ্ছে। সো ইন দিস কেস কেপি গ্রেটার দেন কেসি, অর্থাৎ যদি উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়ক থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা দেখতেছি কেপি গ্রেটার দেন কেসি। তো যদি উভয় ক্ষেত্রে মোল সংখ্যা সমান থাকে তাহলে কি ঘটনা ঘটছে? ধরো রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের সাম্যাবস্থায় মোল সংখ্যা সমান, লাইক হাইড্রোজেন, গ্যাসিয়াস স্টেটে আয়োডিন, এই যদি বিক্রিয়া হয়, তো এই বিক্রিয়ার ডেল্টা এন কি? এই বিক্রিয়ার ডেল্টা এন 2 - 2 0। উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে ডেল্টা এন 0 দিতে হবে, এখানে 0, ডেল্টা এন 0। ডেল্টা এন যদি 0 দেই আমরা, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? কেপি সমান কেসি। সো তিনটা স্টেজ হতে পারে, তিন ধরনের পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে তোমার যদি উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়ক থেকে বেশি হয়, সেক্ষেত্রে কেপি গ্রেটার দেন কেসি। আর যদি উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়ক থেকে কম হয়, তাহলে কেসি গ্রেটার দেন কেপি। এবং যদি উভয় ক্ষেত্রে তোমার কেপি এবং কেসি যদি সমান, মানে ডেল্টা এন এর মান যদি সমান হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার কেপি এবং কেসি উভয় সাম্যধ্রুবক পরস্পরের সমান হবে। এই হচ্ছে আমাদের রিলেশন, মোটামুটি দুটি সাম্যধ্রুবকের মধ্যে রিলেশন। আমরা আরো কিছু বিষয় দেখব। সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য। সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সাম্যধ্রুবক আমরা দেখলাম, সাম্যধ্রুবক দেখতে পাচ্ছি এ বি, যদি এরকম রিয়াকশন হয় সি ডি,
এরকম যদি রিয়াকশন হয় তাহলে আমরা এইটাকেও লিখতে পারি, আমরা যদি কেসি দেই নিচে এ বি, এই ধরনের বিক্রিয়াতে কেসি কি মিন করে দেখো, কেসি একটা অনুপাত বলছে, সেই অনুপাতটা কি সাম্যাবস্থায় একটা অনুপাত মিন করছে, যে ওই অবস্থায় উৎপাদের মোলার কনসেন্ট্রেশন কেমন এবং বিক্রিয়কের কেমন। অর্থাৎ বিক্রিয়াটা যদি বেশিরভাগ ডান দিকে যায়, অর্থাৎ বেশিরভাগ বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয়, তাহলে দেখো লবে উৎপাদ আছে, লবের মান যদি বেশি হয় তাহলে হরের মান কমে যাবে, মানে বেশিরভাগ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে গেছে, উৎপাদ বেশি বিক্রিয়ক কম, তাহলে এই মানটা কম এই মানটা বেশি, আলটিমেটলি এই রেজাল্টটা বেশি, কেসির মানটা তখন বেশি হবে। সো ইট ইজ গিভিং ইউ অ্যান আইডিয়া যে এই বিক্রিয়ার প্রোডাক্ট কেমন হচ্ছে, প্রোডাক্টের মান বেশি, তার মানে কেসির মান বেশি। অর্থাৎ সাম্যধ্রুবকের মান যদি বেশি দেখো কোনো সময় কোনো বিক্রিয়াতে, তখন তোমাকে বুঝতে হবে সেই বিক্রিয়ায় উৎপাদের মান বেশি হচ্ছে। অবশ্যই এটা একটা কম্পেয়ার, দুটা বিক্রিয়ার কম্পেয়ার করে আমি, যেমন ধরো এক্স প্লাস ওয়াই এখানে জেড প্লাস এ হোয়াট এভার, এই বিক্রিয়ার কেসির মান 1.10⁻⁻8 এটা হলো, আর এই বিক্রিয়াটা এ প্লাস বি, এই বিক্রিয়াটার কেসির মান 1. দেখো দুইটা বিক্রিয়ার কিন্তু আমি কেসির মান দিয়ে দিছি, দুইটা বিক্রিয়ার কেসির মান দিচ্ছি আমি। তাহলে এই দুটা বিক্রিয়ার মধ্যে কোনটির উৎপাদের পরিমাণ বেশি সেটা কিন্তু তুমি এখান থেকে একটা ধারণা পাচ্ছ। দেখো কেসির মান কিন্তু এখানে বেশি, কেসির মান বেশি, অর্থাৎ পরের বিক্রিয়াটার উৎপাদের পরিমাণ বেশি, বা দুটি বিক্রিয়ার মধ্যে কম্পেয়ার করলে আমরা বলবো নিচের বিক্রিয়াটি অপেক্ষাকৃত ডান দিকে আছে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার প্রবণতা প্রথম বিক্রিয়া থেকে দ্বিতীয় বিক্রিয়ায় বেশি। কেসির মান যদি আরো বেশি হয়, এখানে ধরো পজিটিভ দিলাম, তাহলে অনেক বেশি, অর্থাৎ এই বিক্রিয়াটির বেশিরভাগ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে। সুতরাং সাম্যধ্রুবকের মান থেকে আমরা একটা তাত্ত্বিক ধারণা পাই যে ওই বিক্রিয়ায় সাম্যাবস্থায় প্রোডাক্টের পরিমাণ কিরকম, আমরা বিভিন্ন কম্পেয়ার করে সেটা দেখতে পারি। তো কেসির মান দ্বারা তাহলে আমরা ধরতে পারতেছি যে এখান থেকে উৎপাদের পরিমাণ কত হচ্ছে। আচ্ছা, এটি একটি বিষয়, বড় একটি বিষয়, এই জন্যই আমরা সাম্যধ্রুবক স্টাডি করে নিই, এবং অবশ্যই এটা সাম্যাবস্থায় অবস্থা কি যে কোনো অবস্থায় না। তো তুমি যদি বলো যে স্যার যে কোনো অবস্থায় কি হবে, সাম্যাবস্থায় পৌঁছায়নি, সাপোজ বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়নি, তখনও আমি বিক্রিয়ক এবং উৎপাদের মানে মোলার কনসেন্ট্রেশনের বা মোলার ঘনমাত্রার যদি অনুপাত করি, তাহলে সেটাকে কি বলবো আমি, সেটাকে বলা হয় বিক্রিয়া কোশেন্ট। বিক্রিয়া কোশেন্ট হচ্ছে যে কোনো উভমুখী বিক্রিয়ার যে কোনো অবস্থায় উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার যে অনুপাত, সেটা হচ্ছে বিক্রিয়া কোশেন্ট বলা হয় সেটাকে। আর যদি সাম্যাবস্থায় আমরা বিক্রিয়া কোশেন্ট নির্ণয় করি, তাহলে সেটাই হবে সাম্যধ্রুবক। অর্থাৎ সাম্যধ্রুবক হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত, এন্ড বিক্রিয়া কোশেন্ট হচ্ছে যে কোনো অবস্থায় একটা বিক্রিয়ার উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত। সো বিক্রিয়া কোশেন্ট থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইছে না পৌঁছায়নি, নাকি সাম্যাবস্থার পরেও বেশি দূর চলে গেছে, সেটা কিন্তু আমরা ধরতে পারবো। আমরা যদি ওই সময় সাম্যধ্রুবকের মান জানা থাকে এবং একটা সার্টেন কন্ডিশনে যদি আমরা উৎপাদের এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার মান নির্ণয় করি, তাহলে দুটো কম্পেয়ার করে আমরা বলতে পারবো একটা বিক্রিয়া ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাইছে নাকি দেরি হবে পৌঁছাতে, নাকি পার হয়ে গেছে, সেগুলো আমরা দেখতে পারবো। এই হচ্ছে বিক্রিয়া কোশেন্টের বিষয়। আমি সে বিষয়ে আরো পরে কথা বলবো। তার আগে চলো সাম্যধ্রুবকের আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। সাম্যধ্রুবকের একটা বৈশিষ্ট্য মাত্র বলেছি আমি, সেটা হচ্ছে এটা তোমাকে উৎপাদের পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। নাম্বার 2 হচ্ছে এই সাম্যধ্রুবকের মান শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়ার টেম্পারেচারের উপর সাম্যধ্রুবকের মান নির্ভর করে।
আদারওয়াইজ অন্য কোনো ফ্যাক্টর, অন্য কোনো নিয়ামকের উপর এর মান নির্ভর করে না। খুবই ডেঞ্জারাস বিষয়, পরে ব্যাখ্যা দেব। অর্থাৎ এর চাপের উপর কোনো নির্ভরতা নাই, নো ডিপেন্ডেন্সি অন প্রেসার, মোলার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার উপর কোনো নির্ভরশীলতা নাই, ইভেন প্রভাবকের পুরো কোনো প্রভাব, মানে এর কোনো প্রভাব নাই। প্রভাবক দিলেই কি না দিলেই কি, মানে ধরো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় না, সেখানে প্রভাবক দিলেই যে সাম্যাবস্থায় পৌঁছাবে ব্যাপারটা এরকম না। তো সাম্যাবস্থা দ্রুত অর্জিত হতে পারে, সো সাম্য ধ্রুবকেরও কোনো পরিবর্তন ঘটাবে না। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা বিক্রিয়া, সাপোজ এই বিক্রিয়াটা আমি দেখো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা এইখানে বিয়োজিত হয়ে এটাতে পরিণত হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। তো একটা বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার সাম্যধ্রুবক যদি K1 হয়, এটা সাম্যধ্রুবক যদি K1 হয়, এবং এই একই বিক্রিয়ার পশ্চাৎ বিক্রিয়া মানে আমি এইভাবে লিখলাম আবার নতুন করে, যদি এটার সাম্যধ্রুবক K2 হয়, তাহলে এটা দুটা পরস্পরের রিসিপ্রোকাল, মানে এই, অর্থাৎ কোন একটা সাম্যাবস্থার বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার সাম্যধ্রুবক এবং পশ্চাৎ বিক্রিয়ার সাম্যধ্রুবকের পরস্পরের ব্যস্তানুপাতিক বা বিপরীত বা রিসিপ্রোকাল বলা হয় ইংলিশে, K1 বাই 1/K2। তাহলে এটা যদি তোমার, এটা সাম্যধ্রুবকের মান যদি তোমার 10 হয়, তাহলে এটা সাম্যধ্রুবকের মান কত হবে? এটা যদি 10 হয় তাহলে এটা 1/10, মানে যেটা আমরা পাচ্ছি তার বিপরীত হবে হচ্ছে সাম্যধ্রুবকের মান। তো এটা আমরা দেখতে পেলাম। আরো কিছু বৈশিষ্ট্য বলবো এবার আমি। কোন একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা যদি মাল্টি স্টেপ হয়, মাল্টি স্টেপ মানে ধরো এখানে এ থেকে ডি তে আমরা গেলাম, এটা মানে রিঅ্যাকট্যান্ট এ এবং ফাইনাল প্রোডাক্ট ডি। ওকে, এখন এটা ধরো মাল্টি স্টেপ হলো, মাল্টি স্টেপ মানে এ থেকে ধরো এই মানটা হচ্ছে কে, এই মানটা সাম্যধ্রুবকের মানটা কে। ওকে, এর থেকে বি, ফার্স্ট স্টেপে এর থেকে বি হলো, তখন সাম্যধ্রুবকের মান K1 হলো। নেক্সট স্টেপে বি থেকে সি হলো, এবার হলো K2, এন্ড ফাইনালি সি থেকে ডি হলো, তখন মানটা ধরো K3। সো এটা এক ধাপেই ঘটলো ওই বিক্রিয়াটা, আর পরের বিক্রিয়াটা তিনটা ডিফারেন্ট স্টেপে কমপ্লিট হলো, মাল্টি স্টেপ বলছি এখানে। তাহলে আমি যেটা বললাম সে অনুযায়ী K সমান K1, K2, K3, ব্যাস। অর্থাৎ মাল্টি স্টেপ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে চূড়ান্ত যে সাম্যধ্রুবক হয় তা প্রতিটি ধাপের সাম্যধ্রুবকের গুণফলের সমান, সো ব্যাপারটা এরকম যে এখানে যদি এটার মান যদি তোমার 40 হয়, এটি যদি 2 হয়, এটি যদি 5 হয়, তাহলে এটার মান যদি জানতে চাওয়া হয় যে হোয়াট অ্যাবাউট সি টু ডি, তাহলে কত হচ্ছে? এখানে 4 হবে। ব্যাপারটা এরকম। তাহলে তার মানে দেখো, একটা নির্দিষ্ট স্টেপ যদি মিসিং থাকে তুমি সেটা কিন্তু বের করে ফেলতে। অর্থাৎ এটা আমি বলে দিলাম এটার মান হচ্ছে 40, এটার মান 40, তাহলে হোয়াট অ্যাবাউট এটার মান তোমার দিলাম 2, এটি 2, এটি 5, হোয়াট অ্যাবাউট দিস, তুমি যদি সেটা ফাইন্ড আউট করতে পারবে। অর্থাৎ কোনো একটা স্টেপের যদি মিসিং থাকে, একটা স্টেপে মিসিং থাকলে সেটা আমরা সহজে কিন্তু বের করতে পারবো। এই হচ্ছে এটি একটি বিষয়। তো আমরা এখানে আরেকটি বিষয় ডিসকাস করব, সেটি হচ্ছে এই দেখো এই বিক্রিয়াটার কথা চিন্তা করি আমরা। H2 হাইড্রোজেন আয়নের মধ্যে খুবই পরিচিত বিক্রিয়া এটা, এবং পরের ধাপে দেখো আমি কি করলাম, H2 হাফ, I2 হাফ, এন্ড এইখানে HI।
ধরো এই বিক্রিয়ার সাম্যধ্রুবক K1, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক K2। তাহলে K1 এবং K2 এর মধ্যে সম্পর্ক কি, এটা আমরা বের করব। আমরা K1 এবং K2 এর মধ্যে কি রিলেশন, তাহলে K1 দাঁড়াচ্ছে HI স্কয়ার। আমরা জানি সাম্যধ্রুবক হচ্ছে একটা বিক্রিয়া যে অবস্থায় থাকে, যে মোল সংখ্যা নিয়ে থাকে তার সাপেক্ষে আমরা সাম্যধ্রুবক নির্ণয় করি। আর এটা হচ্ছে K1 গেল। আর K2 কত হচ্ছে, দেখো K2 হচ্ছে K2 HI, আর এখানে H2 হাফ এন্ড I2 হাফ। তাহলে এখানে আমরা যদি এটাকে স্কয়ার করি, যদি আমরা এটাকে স্কয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে, K2 স্কয়ার সমান HI স্কয়ার H2 and I2। তাহলে এটা মান দাঁড়াচ্ছে K1। তাহলে এই মানটাই আমরা আগে পেয়েছিলাম, HI এই মানটা। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে K1 সমান K2 স্কয়ার। আমরা যে কোনো দুটি বিক্রিয়ার সাম্যধ্রুবকের মধ্যে পরস্পর আমরা এইভাবে রিলেশন এস্টাবলিশ করতে পারি। নেক্সট আমরা দেখি, দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখাচ্ছি আমি। নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এই বিক্রিয়া, এবং এখানে দেখাচ্ছি আমি অ্যামোনিয়া। এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান K1 এবং এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান অ্যামোনিয়া হাফ নাইট্রোজেন যোগ এটা। আমরা এই দুটি বিক্রিয়ার সাম্যধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করব। অর্থাৎ প্রথম বিক্রিয়ার সাম্যধ্রুবক K1 এবং দ্বিতীয় বিক্রিয়ার সাম্যধ্রুবক K2। তাহলে K1 এবং K2 এর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। সেটা দেখি আমরা কিভাবে। প্রথম বিক্রিয়া লিখি, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে K1 সমান K1 আমরা উৎপাদের মোলার ঘনমাত্রা মানে অ্যামোনিয়া, এবং পরের ক্ষেত্রে N2H2 কিউব। আমরা বিক্রিয়া দেখে দেখে লিখলাম, এটা বিক্রিয়া দেখে দেখে লিখছি। পরের ক্ষেত্রে এই পরের যে বিক্রিয়াটা এখানে আমরা ধরো K2, এখানে আমরা দেখে দেখে লিখি N2 and H2 নেক্সট অ্যামোনিয়া। আমরা জাস্ট বিক্রিয়া যে অবস্থাতে আছে সেখান থেকে উৎপাদের মোলার ঘনমাত্রা যে কোএফিসিয়েন্ট গুলো ছিল সেগুলো ইন্ডেক্সে পরিণত হয়েছে। দেখো কোএফিসিয়েন্ট সহগগুলো ঘাতে পরিণত হয়েছে, সহগ 3 2 উপরে গেছে, নিচে কিছু নাই, সো এইভাবে আছে। এখন আমরা এক কাজ করি, চলো এইটাকে স্কয়ার করি, এটাকে স্কয়ার করি। এই রিঅ্যাকশনটাকে স্কয়ার করলে কি হচ্ছে, পুরাটাকে যদি স্কয়ার করি বর্গ করি, এখানে এটা থাকছে আর এখানে থাকছে হচ্ছে এটা থাকছে এখানে, আর নিচে স্কয়ার। অর্থাৎ এই পুরা দুই পার্টকে আমরা স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে 1/K2, এটা আমরা নিচে নিয়ে আসলাম, তাহলে এটা উল্টায় যাবে, রিভার্স হবে। এটা রিভার্স হলে নিচে কি আসছে N2H2 কিউব। আর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশটা ছিল এই দ্বিতীয় অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি আগে। এই যে এটাই কিন্তু K1 অ্যামোনিয়া হাইড্রোজেন এবং এটা K1। তাহলে এখানে আমরা লিখতে পারি এটি সমান K1। সো উই ক্যান রাইট K1 সমান 1/K2 স্কয়ার, 1/K2 স্কয়ার। এইভাবে আমরা কিন্তু দুটি সাম্যাবস্থার বিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। অন্যভাবে তুমি যেতে পারো, তুমি যদি অ্যামোনিয়াটা আগে ধরে করতা তাহলে অন্যরকম আসতো, √K1 সমান
1/k2 এই ধরনের কিছু আসতো। তো আমরা যে কোনো একভাবে কিন্তু আগাতে পারি, যে কোনো একটা বিক্রিয়াকে প্রথমে লিখে আমি এটা প্রথমে লিখে আমি রিলেশন এস্টাবলিশ করেছি। তুমি ইচ্ছে করলে কিন্তু এটি প্রথমে লিখেও কিন্তু একইভাবে একই পদ্ধতিতে কিন্তু দুটি সাম্যধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো। এই হচ্ছে যখন দুটি বিক্রিয়া মধ্যে আমরা সাম্যধ্রুবকের কম্পেয়ার করব তখন সেটি। আচ্ছা, এবার আমরা চলো একটু দেখি যে সাম্যধ্রুবকগুলোর একক আছে কিনা। একক আছে কিনা এটা নিয়ে আমরা স্টাডি করব। সাম্যধ্রুবকের একক, আসলে সাম্যধ্রুবক হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভরের একটা রেশিও। যেহেতু উৎপাদের এককটা আমরা মোল পার লিটার বা মোলার কনসেন্ট্রেশনে বা আংশিক চাপ সেক্ষেত্রে অ্যাটমসফিয়ারে প্রকাশ করি। উৎপাদের যে একক ব্যবহার করছি আমরা উৎপাদের ক্ষেত্রে, বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু আমরা সেই এককই ব্যবহার করছি। সো আলটিমেটলি কিন্তু দুই এককে কেটে যাওয়ার কথা উপর নিচ। সুতরাং সাম্যধ্রুবকের একক থাকা উচিত না বা একক থাকার কথা না, কিন্তু বাস্তবে অর্থ হচ্ছে বাস্তবভাবে আমরা দেখব যে এই সাম্যধ্রুবকগুলোর কিন্তু একক থাকে। থাকে কিভাবে? মানে বিক্রিয়ক এবং উৎপাদের এই যে মোল সংখ্যা কম বেশি থাকার ফলে কিন্তু আমরা কিছু একক পাবো আমরা এখানে, সেটা দেখবো। দেখো তোমরা একক কিভাবে থাকে। N2, আচ্ছা এই বিক্রিয়া না লিখি, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট সালফার ট্রাইঅক্সাইড হলো এই বিক্রিয়াটা। এই বিক্রিয়াটার সাম্যধ্রুবকের একক কি সেটা আমরা দেখি পাই কিনা। এইখানে যদি কেসি নিই, অর্থাৎ মোলার ঘনমাত্রায় সাম্যধ্রুবক যদি আমি এটা বের করার চেষ্টা করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে SO3 এটা হলো, অর্থাৎ এই যে আমরা লিখলাম উপরে, এটা কিন্তু মোলার ঘনমাত্রা, মানে ঘনমাত্রা, অর্থাৎ এখানে ঘনমাত্রা স্কয়ার, নিচে ঘনমাত্রা কয়টা আছে? এই দুটা, এখানে একটা, তিনটা, ঘনমাত্রা কিউব। তাহলে তার মানে এখানে থাকছে আমার ঘনমাত্রা, এটা থাকছে। তো ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। সো মোল পার লিটার এটা থাকছে তাহলে লিটার পার মোল। এই হচ্ছে আমাদের কেসির একক। এই বিক্রিয়ার জন্য কেসির একক লিটার পার মোল দাঁড়াচ্ছে। তো আমরা যদি কেপির মান দেখতে চাই, এখানে কেপির মান যদি দেখতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো কেপি কি হবে এখানে। কেপি লিখলে আমরা লিখতে পারি আংশিক চাপ PSO3 স্কয়ার, উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত। দেখো অনুপাত PSO2 PO2 এটার অনুপাত। তো এখানে দাঁড়াচ্ছে আংশিক চাপ, তাহলে আংশিক চাপ স্কয়ার, নিচে আংশিক চাপ কিউব। তাহলে একটা আংশিক চাপ থেকে যাচ্ছে। সো আংশিক চাপের একক জানি আমরা অ্যাটমসফিয়ার। আংশিক চাপ বিষয়টা তোমাদের বোঝাবো পরে। অ্যাটমসফিয়ার, তাহলে পার অ্যাটমসফিয়ার। তো ভবিষ্যতে আমরা এত কথা লিখবো না, সরাসরি মান বসাই দেবো যে এখানে তো অ্যাটমসফিয়ার স্কয়ার আছে আর এখানে অ্যাটমসফিয়ার কিউব থাকলে একটা অ্যাটমসফিয়ার থাকে। প্রথমবারের জন্য তোমাদের আমি ডিটেইলস দেখালাম এটা। ইন ফিউচার দেখলা দুটা ঘনমাত্রা, নিচে তিনটা ঘনমাত্রা, তাহলে একটা ঘনমাত্রা থেকে যাচ্ছে, এক লাইনে তুমি লিখতে পারবা, এটা তো তাহলে মোল পার লিটার ইনভার্স, তাহলে লিটার পার মোল তুমি একবারে লিখে ফেলতে পারবা। সো আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত বিক্রিয়ার দেখো মোল সংখ্যা সমান, যেখানে ডেল্টা এন 0 থাকবে, দেখো এখানে
এ প্লাস বি, এই ধরনের বিক্রিয়া দেখাচ্ছি আমি, সিডি। দেখো এই বিক্রিয়াতে কিন্তু দেখো মোল সংখ্যা সমান, ডেল্টা এন এর মান 0, ডেল্টা এন যদি 0 হয় সে সকল বিক্রিয়ায় কোনো একক থাকে না, মানে যে একক থাকবে সেটা কেটে যাবে। এই ধরনের সে ধরনের বিক্রিয়াতে কোনো একক থাকবে না। অর্থাৎ যে সকল বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার কোনো পার্থক্য নেই, আয়তনের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ ডেল্টা এন 0, সে সকল বিক্রিয়াতে কোনো একক থাকবে না। এটা হচ্ছে আমাদের কথা। হয়তো এককের বিষয়টি আমি ক্লিয়ার করলাম। এখন চলো পরের কিছু জিনিস ডিসকাস করি। স্যার তোমাদের গতকাল লা-শাটেলিয়ার নীতি দেখিয়েছিলেন এবং লা-শাটেলিয়ার নীতির সাথে কেপিকেসির সম্পর্ক দেখিয়েছিলেন। একটি বিষয় দেখি আমরা যে সাম্য ধ্রুবকের উপর চাপের প্রভাব নেই কেন, চাপের প্রভাব নেই কেন এটা আমরা দেখব। চাপের না, আগে ঘনমাত্রার প্রভাব দেখি। ঘনমাত্রার প্রভাব নেই কেন, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট যে কোনোটার কনসেন্ট্রেশন যদি আমরা কম বেশি করি সাম্য ধ্রুবক পরিবর্তিত হচ্ছে না, এটি মানে তো এরকমই দাঁড়ালো। তো আমরা একটা বিক্রিয়া নিয়ে সেটি আমরা পরীক্ষা করব। তো এর জন্য আমি এই বিক্রিয়াটা বেছে নিলাম, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। বেশ ইন্টারেস্টিং। এই বিক্রিয়াতে আমরা রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কম বেশি করব, কিন্তু সাম্য ধ্রুবক চেঞ্জ হবে না, সেটা আমরা দেখব। তো চলো আগে কেসিটা লিখে নিই। কেসি হচ্ছে এখানে এইটা কেসি, উৎপাদের মোলার ঘনমাত্রা আর বিক্রিয়কের মোলার ঘনমাত্রার রেশিও। তো এই ক্ষেত্রে যদি আমরা ধরো আমরা বিক্রিয়কের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালাম, তাহলে কি দাঁড়াচ্ছে? লব বেড়ে গেল, হর বেড়ে গেল, এটা বেড়ে যাচ্ছে। এটি যখন বেড়ে যাবে, যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই আমরা, তখন কি ঘটে? তখন রিঅ্যাকশন ডান দিকে শিফট করে, অর্থাৎ রিঅ্যাকশনটা আরো ডান দিকে যেতে চায়, অগ্রবর্তী হতে চায় বা সম্মুখবর্তী হতে চায়। সম্মুখবর্তী হলে কি হবে? তখন আলটিমেটলি উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ লবের মানও বেড়ে যাবে। প্রথমে হরের মান বেড়ে গেছিল, ঠিক ইমিডিয়েট পরে লবের মান বেড়ে গেল, আলটিমেটলি তোমার রেজাল্ট সেম থাকলো, অর্থাৎ কেসি কিন্তু পরিবর্তিত হলো না। এটা আমরা দেখতে পেলাম আমরা। আবার ধরো তুমি বিক্রিয়কের ঘনমাত্রা একটু কমিয়ে দিলে, মানে ওখান থেকে কিছু বিক্রিয়ক তুমি উইথড্র করে নিলে, ঘনমাত্রা কমিয়ে দিলে, তাহলে কি দাঁড়াচ্ছে? হরের মান কমে গেল। হরের মান যদি কমে যায় তাহলে এটা তো তোমার সাম্যাবস্থার বিক্রিয়া। তো লা-শাটেলিয়ার নীতি কি বলে? কোন একটা নিয়ামক যদি তুমি চেঞ্জ করো তাহলে সাম্যাবস্থায় অর্থাৎ ইকুইলিব্রিয়াম শিফট করবে সেই দিকে যেদিকে গেলে ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। যেহেতু তুমি এটা কমিয়ে দিছো, এটার ঘাটতি পূরণ করার জন্য বিক্রিয়া তখন এখান থেকে এই দিকে আসা শুরু করবে, এসে আবার সাম্যাবস্থায় অ্যাচিভ করবে। তাহলে বিক্রিয়া যখন যদি বাম দিকে শিফট করে, ডান থেকে বাম দিকে শিফট করে, তখন রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রাও কিন্তু কমে যাবে। আগে কমায় দিলাম বিক্রিয়কের ঘনমাত্রা, এবার কমে গেল উৎপাদের ঘনমাত্রা, এটাকে পূরণ করতে যে, তার মানে উভয় অংশই কমে গেল, যার ফলে কিন্তু কেসির মান সামগ্রিকভাবে সেম থাকলো। বাট আলটিমেটলি কি হলো? কেসির মান মানে সেম, মানে একই থাকলো, কেউ মানে কোনো চেঞ্জ হলো না, বাড়ালেও চেঞ্জ হলো না, এটা কমালেও চেঞ্জ হলো না। একই ঘটনা কিন্তু তুমি এখানেও ব্যবহার করতে পারবে। এখানেও যে তুমি কিছু উৎপাদ যদি ওখান থেকে সরায় নাও, কিছু উৎপাদ যদি সরায় নাও, তাহলে কি দাঁড়াবে? সরায় নিলে তাহলে এটা কমে যাবে, এটি কমে গেলে তখন এই যেটুকু সরায় নিছো সেটুকুর ঘাটতি পূরণের জন্য কিন্তু বিক্রিয়া আবার কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে কি? রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রাও কমে গেল। তাহলে আগে কমাইছো এটা, পরে এখন এটা কমছে, কারণ এটা এই দিকে গেছে। কমার ফলে
উভয় পাশে কিন্তু তোমার মানে সেম থাকলো, মানে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, আবার একই রকম থাকবে, অর্থাৎ কেসির মান কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। এইভাবেই কিন্তু আমরা ঘনমাত্রার যে কোনো প্রভাব নাই সাম্য ধ্রুবকের উপর, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চাপের প্রভাবটা দেখাই। বা চাপের ঘনমাত্রার যে চাপের যে কোনো প্রভাব নাই, সেটিও একই, চাপের প্রভাব নাই। চাপের প্রভাব নেই কেন? সেম ঘটনা, অর্থাৎ এইখানে দেখো আমরা এই বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়াটায় আমরা দেখব চাপের প্রভাব নাই কেন। তো আমরা কেপি লিখি, তাহলে কেপি, কেপি যদি আমি দিই এখানে pn2 pH2 ওকে। আমরা বারবার একটা কথা কিন্তু বলছি সব সময়, যে বিক্রিয়া যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনেই আমরা কিন্তু সাম্যধ্রুবক লিখি সব সময়, বিক্রিয়ক এবং উৎপাদের যে সহগ থাকে সেই তার উপরে। এই ক্ষেত্রে যদি আমরা তোমার চাপ, ধরো যে একটা নির্দিষ্ট চাপে বিক্রিয়াটা ঘটছে, চাপ আমরা বাড়ায় দিলাম সম্ভাব্য বিক্রিয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু চাপ বাড়ায় দিলে কি হচ্ছে, ধরো বিক্রিয়কের চাপ আমরা বাড়ায় দিলাম, এদিকে বর্ধিত করলাম, চাপ বৃদ্ধি করলে এটির চাপ বৃদ্ধি করলে ঘনমাত্রা বাড়বে, ঘনমাত্রা বাড়বে, ঘনমাত্রা বাড়লে কিন্তু বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হলে আবার অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়বে, ঘনমাত্রা বাড়লে তার চাপ বাড়বে, তার মানে এদিকে চাপ বাড়ছে, চাপ বাড়ার ফলে বিক্রিয়া ডান দিকে শিফট হচ্ছে, উৎপাদের চাপ বাড়ছে, যার ফলে ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি দুটা কিন্তু সেম থাকছে, মানে উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া চাপের কোনো পরিবর্তন নাই। একজন লিখেছো অশোক মিস্ত্রি, তাহলে তো নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট সাম্যধ্রুবকের নাম থাকবে। সাম্যধ্রুবকের তো নাম নাই, মান থাকবে, নাম মান হবে। এটা একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান নির্দিষ্ট। ধরো 50°C তাপমাত্রায় কোনো সার্টেন রিয়াকশনের জন্য সাম্যধ্রুবকের যে মান, সে মান কনস্ট্যান্ট সবসময়। ওই টেম্পারেচার যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে মান সবসময় সেম থাকবে, নাম থাকবে না, মান থাকবে, ভ্যালু থাকবে। এটা আমরা আরেকটি বিষয় ডিসকাশন করব এখন। সাম্যধ্রুবকের আমরা দেখলাম হচ্ছে, সাম্যধ্রুবকের মান যে শূন্য বা অসীম হয় না, এটা কি স্যার পড়িয়েছেন কিনা? আচ্ছা আমি দেখি, এ একটা বিক্রিয়া দেখো তোমরা, আবার দেখো একটু, এই বিক্রিয়ার মানে সাম্যধ্রুবকের মান কখনো 0 বা ইনফাইনিট হয় না, এটা খুব সিম্পল একটা ঘটনা। আচ্ছা আমরা এক কাজ করি, এখানে কেসিটা লিখে নিই, ধরো চলো লিখে নিই কেসিটা। এটা সাম্যধ্রুবকের মান। তো কেসি আমরা দাবি করতেছি কি, কেসি 0 হতে পারে না কখনো, বা অসীম কখনো হয় না। তো কেসি যদি 0 হয়, কেসি সমান 0 হতে হলে, সরি, এই উৎপাদ যেটা আছে, উৎপাদের কিন্তু উৎপাদ 0 হতে হবে, উৎপাদ কেসি 0 হতে হলে উৎপাদ 0 হতে হবে। তো উৎপাদ 0 হওয়ার মানে কি, বিক্রিয়া তো হয়ইনি। তো আমরা জানি সাম্যাবস্থার বিক্রিয়ায় কিছু না কিছু বিক্রিয়ক বা উৎপাদ সবসময় থাকে, অর্থাৎ বিক্রিয়াস্থলে কিছু বিক্রিয়ক বা কিছু উৎপাদ অলওয়েজ থাকবে সাম্যাবস্থার বিক্রিয়ায়, বা উভয়মুখী বিক্রিয়াতেও থাকবে। আর যদি উৎপাদ না থাকে মানে কি, বিক্রিয়া স্টার্টই হয়নি, তাহলে এটা যেমন 0 হতে পারে না, কেসি 0 হবে না। আবার দেখো যদি ইনফাইনিট হয়, এ বি তাহলে 0 হতে হবে। এ বি 0 হওয়া মানে কি, বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, মানে এটা উভয়মুখী বিক্রিয়া না, এটা সাম্যাবস্থার বিক্রিয়া না। যে বিক্রিয়ায় সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, সেই বিক্রিয়াকে আমরা কিভাবে সাম্যাবস্থার বিক্রিয়া বলতে পারছি? সো তুমি খুব শর্টকাটে বলতে পারো যে উভয়মুখী বিক্রিয়া বা সাম্যাবস্থার বিক্রিয়া, যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, শূন্য হতে পারে না, সুতরাং এক্ষেত্রে এর জন্য সাম্যধ্রুবকের মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। ভেরি সিম্পল আইডিয়া।
প্রিয় শিক্ষার্থীরা, এখন এই সাম্যধ্রুবকের মান থেকে আমরা আর একটু অ্যাডভান্সে যাচ্ছি, কিছু সময় আছে সেটি দেখাচ্ছি। ধরো রাশিমালা নির্ণয়, সাম্যধ্রুবকের রাশিমালা নির্ণয়, সাম্যধ্রুবকের রাশিমালা নির্ণয়। এই বিক্রিয়াতে দেখো আমরা একটা নির্দিষ্ট বিক্রিয়া নিয়ে কাজ করব। এই বিক্রিয়াতে আমরা সাম্যধ্রুবকের রাশিমালা নির্ণয় করব। তো দেখো প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের পরিমাণ দেখো, এখানে মোল সংখ্যা দিয়ে দেখবো, আমরা একটু দূরে লিখি। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক 1 মোল আছে, তাহলে 1 মোল লিখলাম আমরা, 1 মোল। এই বিক্রিয়কটাও 1 মোল, আয়োডিন 1 মোল আছে, 1। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকে না। প্রাথমিক অবস্থায় ধরে নিলাম প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ নাই, আর বিক্রিয়া স্টার্টই হয়নি, সেক্ষেত্রে এটা 0। মনে করলাম কিছু সময় পরে বিক্রিয়কের একটা নির্দিষ্ট অংশ উৎপাদে পরিণত হয়ে সাম্যাবস্থায় উপনীত হয়েছে। অর্থাৎ কিছু সময় পরবর্তীতে বিক্রিয়কের একটা নির্দিষ্ট অংশ কিসে পরিণত হয়েছে? উৎপাদে পরিণত হয়ে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়েছে। তার মানে সেই মনে করলাম সেই পরিমাণটা হচ্ছে আলফা। আলফা তার মানে এই যা ছিল শুরুতে সেখান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে সেটি উৎপাদে পরিণত হয়েছে। আলফার ভবিষ্যতে আলফার একটা মান থাকবে নির্দিষ্ট, বা 10% বা 15% বা 20% হোয়াট এভার, একটা নির্দিষ্ট অংশ তোমার বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় উপনীত হয়েছে। তো এখানে আমরা এখানেও 1 ছিল, 1 মাইনাস আলফা। আর এইখানে দেখো উৎপাদের মোল সংখ্যা 2, এখানে উৎপাদের মোল সংখ্যা 2। যেভাবে উৎপাদ গঠিত হয়েছে ঠিক আমরা উৎপাদের মোল সংখ্যা খেয়াল করব, 2 আলফা, এরকম উৎপাদ গঠিত হয়েছে। এগুলো কিন্তু সব মোল সংখ্যা, এগুলা কি মোল, নট ঘনমাত্রা। এগুলা সব মোল সংখ্যা দিলাম আমি। তাহলে আমাদের কেসি কি, আমরা কেসি কিভাবে নির্ণয় করি? কেসি হচ্ছে, আমরা জানি উৎপাদ বা বিক্রিয়ক যে অবস্থায় আছে, যে সহগ নিয়ে আছে তার সাথে সম্পৃক্ত এটি। নেক্সট এখানে H2, এখানে I2। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত, কিন্তু এটি মোল সংখ্যার অনুপাত না, ঘনমাত্রার অনুপাত। থার্ড ব্র্যাকেট যখনই আমি ব্যবহার করেছি, এটি হচ্ছে ঘনমাত্রার অনুপাত। তাহলে আমাকে এই মানগুলা বের করতে হবে, এই মানগুলা। তাহলে এই চাই, এই মানটা কত? ঘনমাত্রা তো দেখো আমরা আয়তন দেই নাই, আমরা এখানে মানে আয়তন বলি নাই, কয় লিটার পাত্রে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে বা বিক্রিয়া মিশ্রণের আয়তন কত সেটা বলি নাই। মনে করা হলো বিক্রিয়া মিশ্রণের আয়তন ভি লিটার, অর্থাৎ ভি লিটার পাত্রে এই বিক্রিয়াটি ঘটছে। আচ্ছা, ধরি বিক্রিয়া মিশ্রণের আয়তন ভি লিটার। তাহলে আমি এই চাই, এখানে আছে 2 আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার। তো এটির মান 2 আলফা বাই ভি মোল পার লিটার পেয়ে গেলাম আমরা। তারপরে আমরা দেখব বিক্রিয়কের দিকে যাই, H2। এটিও প্রাথমিক সাম্যাবস্থায় যে মোল সংখ্যা আছে তাকে যদি তার আয়তন দিয়ে আমরা ভাগ করি তাহলে কিন্তু ঘনমাত্রা পাচ্ছি। ঘনমাত্রা মানে ভর বাই আয়তন। তোমরা জানো ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তো ঘনত্ব আসলে লিকুইড স্টেটের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আমরা ঘনমাত্রা মেন করি। তো এখানে ভর হচ্ছে 1 মাইনাস আলফা, এই ভর আছে সাম্যাবস্থায়, তো এখানে 1 মাইনাস আলফা লিখলাম ডিভাইডেড বাই ভি। এটি মোল পার লিটার। এন্ড ফাইনালি iodine 1 minus alpha divided by V মোল পার লিটার। তো আমরা
প্রতিটি ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রা এই মানগুলা কিন্তু বের করে ফেলছি। এই মানগুলো আমরা বসিয়ে দেবো এখানে। এই মানগুলো এই মান 2 আলফা বাই ভি স্কয়ার, নিচে 1 মাইনাস আলফা বাই ভি, 1 মাইনাস আলফা বাই ভি। সো এখানে দেখো 2 আলফা নিচে 1 মাইনাস আলফা স্কয়ার। এই হচ্ছে আমাদের তোমার সাম্যদ্রব্যকের রাশিমালা নির্ণয় করলাম আমরা। অর্থাৎ আয়তন থাকছে না, এবং আমরা জানি অর্থাৎ উৎপাদ এবং বিক্রয়কের মোল সংখ্যা যদি সমান থাকে সেখানে আসলে আয়তনের কোনো প্রভাব নাই। এখানে আয়তন ক্যান্সেল আউট হয়ে গেল, উভয় পক্ষে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার ফলে আয়তনের কোনো ভ্যালু থাকছে না। তো আমরা ভবিষ্যতে আলফার মান জানতে পারবো, আলফার মান আমাদের বলে দেওয়া হবে, তাহলে সেখান থেকে আমরা কেসির মান একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কিন্তু কেসির মানটা সহজে বের করতে পারবো। এভাবে এটা তো কেসি বের করলাম আমরা, কেসি। এবার কেপি দেখি, চলো কেপির মান কিভাবে বের করে। কেপি তো এখানে সাম্যাবস্থায় এটুকু আমাদের লাগবে। কেসি বা কেপি যেটাই হোক, সেক্ষেত্রে আমাদের সাম্যাবস্থায় কিরকম মোল সংখ্যা উপস্থিত আছে বিক্রিয়া স্থলে, সাম্য মিশ্রণে কি ধরনের পরিমাণ উপস্থিত আছে সেটা আমাদের জানতে হয়। সো এটা আমাদের লাগবে। এখন আমরা কেপি যদি নির্ণয় করতে চাই, এখানে কেপি দাঁড়াচ্ছে কি, কেপি এইচ আই, এভাবে আমরা কেপি লিখি PI2। ওকে, এই জিনিসগুলো আসলে কি এগুলা? এটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ। হোয়াট অ্যাবাউট আংশিক চাপ? আংশিক চাপ হচ্ছে অংশের চাপ বা নিজস্ব চাপ। আংশিক চাপ কথাটা আমরা কখন ব্যবহার করি? একটা বিক্রিয়া স্থলে বা একটা রিঅ্যাকশন মিক্সচারে বা একটা গ্যাসের মিক্সচারে একাধিক পরিমাণ যখন উপস্থিত থাকে, একাধিক গ্যাস উপস্থিত থাকে, তখন তার ক্ষেত্রে আমরা আংশিক চাপ ব্যবহার করি। যেমন ধরো এইখানে এই সিলিন্ডার, এটা স্কয়ার সিলিন্ডারে এখানে একটা গ্যাস, শুধু একটা গ্যাসই আছে, এই তখন আমরা আংশিক চাপ কথাটা বলবো না, এর চাপ, এর নিজস্ব চাপ। বাট এর সাথে যদি বি থাকে, তখন তাদের ইন্ডিভিজুয়াল যে চাপ আছে, তখন তাকে মিন করতে আমরা আংশিক চাপ বোঝাবো। যে এই গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ এবং বি গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ এর নিজস্ব চাপ এবং বি এর নিজস্ব চাপের যোগফলের সমান হচ্ছে মোট চাপ। আচ্ছা, তো আংশিক যে চাপ আংশিক চাপ ডিপেন্ড করে হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যার উপর। যার মোল সংখ্যার পরিমাণ যত বেশি, তার আংশিক চাপের পরিমাণ তত বেশি। অর্থাৎ আংশিক চাপ প্রপোর্শনাল টু তার মোল সংখ্যা। এইখানে যদি পি এর আংশিক চাপ হয়, আমি বের করি পি এর আংশিক চাপটা কি হবে, তাহলে এ কি পরিমাণে আছে, এর মোল ভগ্নাংশ গুণন মিশ্রণের মোট চাপ। এই ক্যাপিটাল পিটা হচ্ছে মিশ্রণের মোট চাপ। অর্থাৎ মিশ্রণের মোট চাপের সাথে যদি তার মোল ভগ্নাংশ মাল্টিপ্লাই করা যায়, তাহলে আমরা ওই কম্পোনেন্টের আংশিক চাপ পাই। এটা আমরা সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 1-এ আর বিস্তারিত পড়বো। ডাল্টনের আংশিক চাপ সূত্র যখন পড়বো, তখন তোমাদের ডিটেইলস দেখানো হবে। তো এখন দেখতে পাচ্ছি আমরা একটা নির্দিষ্ট কম্পোনেন্টের আংশিক চাপ হচ্ছে ওই কম্পোনেন্টের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ আবার এটি নিশ্চয়ই জানা আছে তোমাদের। মোল ভগ্নাংশ হচ্ছে কোন একটা উপাদানের মোল সংখ্যার সাথে মিশ্রণের মোট মোল সংখ্যার যোগফলের যে অনুপাত, সেটা হচ্ছে ওই উপাদানের মোল ভগ্নাংশ। সাপোজ এ আছে তোমার 2 মোল আর বি আছে 3 মোল, তাহলে এর মোল ভগ্নাংশ কত? এক্স এর মোল ভগ্নাংশ, এর মোল সংখ্যা 2 আর মোট মোল সংখ্যা 5, ব্যাস, তাহলে এর মোল ভগ্নাংশ হয়ে গেল। হোয়াট অ্যাবাউট বি এর মোল ভগ্নাংশ? 3/5 মোল ভগ্নাংশ। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যার সাথে মিশ্রণের মোট মোল সংখ্যার যে অনুপাত, সেটি হচ্ছে ওই উপাদানের মোল ভগ্নাংশ। তো দেখতে পেলাম আমরা, তাহলে মোল ভগ্নাংশ জানতে হলে তোমাকে সংশ্লিষ্ট এলিমেন্টস, সংশ্লিষ্ট যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, কম্পোনেন্টস গুলো আছে, তাদের প্রত্যেকটার মোল সংখ্যা জানা লাগবে।
এই জন্যই তো আমরা মোল সংখ্যা লিখে রাখছি এইখানে। দেখো এই যে মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা। তো আংশিক চাপ বের করতে কি লাগবে? মিশ্রণের মোট চাপ লাগবে। তো মিশ্রণের মোট চাপ ধরলাম আমরা পি। ওকে, এখানে লিখলাম ধরি বিক্রিয়া মিশ্রণের মোট চাপ পি। বিক্রিয়া মিশ্রণের মোট চাপ পি, আর মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কেন বের করতেছি? ওই যে একটা নির্দিষ্ট পদার্থের মোল সংখ্যার সাথে মোট মোল সংখ্যার অনুপাত হচ্ছে মোল ভগ্নাংশ, আর আংশিক চাপ বের করতে গেলে তো মোল ভগ্নাংশ লাগবেই। এই জন্য আমরা লিখে রাখলাম যে মোট মোল সংখ্যা কত হচ্ছে 1 মাইনাস আলফা, এইটার সাথে এটা যোগ 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। তো এখানে 2 দাঁড়াচ্ছে, 2 হচ্ছে এর মোট মোল সংখ্যা। তাহলে এবার আমরা এই মানগুলা বের করার চেষ্টা করি। পিএইচআই এই উপাদানের আংশিক চাপ হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই 2। দেখো 2 আলফা আছে এখানে, ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 2, মানে মোল ভগ্নাংশ হয়ে গেল গুণ মিশ্রণের মোট চাপ পি। এখানে 2 2 কাটলে কি থাকছে? আলফা পি। সিমিলারলি PH2 এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? PH2 দেখো সাম্যাবস্থায় তার মোল সংখ্যা কত আছে? 1 মাইনাস আলফা। ফাইন, 1 মাইনাস আলফা তার মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা 2, লিখলাম 2 মাল্টিপ্লাইড বাই পি। পি হচ্ছে মিশ্রণের মোট চাপ। এন্ড এখানে আমরা লিখছি আবার PI2। তাহলে দেখি আয়োডিন সাম্যাবস্থায় কতটুক মোল আছে আয়োডিনের? একই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 গুণন পি। সো এখন এই মানগুলো যদি আমি এখানে ইউজ করি, এই মানগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা কেপির মান কিন্তু পেয়ে যাব। তো ভবিষ্যতে দেখবা তোমাদের চাপের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, আলফার মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সহজেই কিন্তু কেসি বা কেপি নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটি বিক্রিয়ার মাত্র সাম্যদ্রব্যকের রাশিমালা দেখালাম। আমরা ভবিষ্যতে আরো বিক্রিয়া নিয়ে নেক্সট ক্লাস হয়তো আমি নিব। তো আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সাম্যদ্রব্যকের রাশিমালা কিভাবে নির্ণয় করে সেটি বের করতে পারবো। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, কমেন্ট বক্সে লিখে দিও। কোনো একটা নির্দিষ্ট অংশ যদি বুঝতে সমস্যা, আমি সেখানে অ্যান্সার দিয়ে দেব। এটি আর কি। তো ভালো থাকো তোমরা, সামনে পরীক্ষা, প্রস্তুতি নিতে থাকো। ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা, ভালো প্রস্তুতি নাও। আর দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।